নমস্কার। আমি বিদ্যা ভবনের বাংলা শিক্ষিকা সেজুতি দেব। তোমাদের সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের পাঠ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান নিয়ে আজকে আলোচনা করব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির রচয়িতা হলেন জয় গোস্বামী। তার জন্ম হয়েছে 1954 সালে এবং এই কবিতাটির কাব্যগ্রন্থ নাম হলো পাতার পোশাক, যেই কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1997 সালে। এই কবিতাটি রচনার পিছনে যে সময় পর্ব বা যে বিশেষ সময়কে আমরা ধরতে পারি, সেদিক থেকে বলা যেতে পারে 1987 থেকে 1991 সালে একটি বৃহৎ যুদ্ধ হয়। সেই যুদ্ধটি ইসরায়েল এবং প্যালেস্টাইন দেশের মধ্যে হয়। এখানে আরেকটি বিষয় আমাদের বলার, সেটা হচ্ছে যে আমরা বিশ্ব ইতিহাসের দিকে তাকালে সবসময় দেখেছি যে হিংসা, দ্বন্দ্ব, লড়াই, যুদ্ধ কিন্তু বিশ্বের ইতিহাসে লেগেই রয়েছে। তো এই 1987 থেকে 1991-তে এই 91-তে ইসরায়েল এবং প্যালেস্টাইনের একটি বিশাল যুদ্ধ হয়, এই সাম্রাজ্য দখলের যুদ্ধ। এবং সেখানেও ইসরায়েল দেশটি অত্যন্ত সামরিকগত দিক থেকে এবং অস্ত্রগত দিক থেকে অত্যন্ত বলবান একটি দেশ, এবং তাদের অস্ত্রের আস্ফালন আজও কিন্তু তারা দেখিয়ে চলেছেন। এবং সেখান থেকে হয়তো কবির এই কবিতাটি রচনার একটি বিশেষ ভাব তার মধ্যে গড়ে ওঠে, এবং তিনি অত্যন্ত বাস্তববাদী কবি। এবং কবিও কিন্তু এই কবিতাটির মধ্যে দিয়ে সেই যুদ্ধের বিপরীতে কোনোভাবে যেন মানবতার জয়গান গাইতে চেয়েছেন এবং মানবিক একটি পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন, যেখানে অস্ত্র, হিংসা, যুদ্ধ, হানাহানির কোনো স্থান থাকবে না। এবং সেখান থেকেই কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অনেকখানি প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। তো এই অস্ত্র বলতে কিন্তু এখানে কবি বোঝাতে চেয়েছেন শুধুমাত্র যে অস্ত্রকে তা নয়, সামগ্রিক পৃথিবীতে যে হিংসা, হানাহানি, যুদ্ধ দীর্ঘ সময় ধরে এগিয়ে চলেছে এবং তার ফলে কিন্তু তার ফল হয়েছে শুধুমাত্র ধ্বংস, রক্তাক্ততা এবং মৃত্যু। এবং এই অস্ত্র শক্তি কখনোই মানুষকে কিন্তু শান্তি দেয়নি। সেই কারণেই তিনি কিন্তু এই অস্ত্রের বিরোধিতা করেছেন, এবং এই অস্ত্র বিরোধিতা করতে তিনি মনে করেছেন একমাত্র হাতিয়ার হয়ে উঠতে পারে সঙ্গীত। কেননা গানের অপরিসীম শক্তি রয়েছে। তিনি মনে করেছেন এই গানের শক্তি যেন মানুষের মন থেকে হিংসাকে দূরীভূত করে দিতে পারে অনায়াসেই। সেখান থেকেই কিন্তু কবি এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি রচনা করেছেন। আমরা কবিতায় সরাসরি চলে যাই। প্রথমেই দেখো রয়েছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তাহলে কবি বলছেন যে অস্ত্রকে পায়ে রাখতে বলছেন, কেননা অস্ত্রের স্থান কখনোই মানুষের হৃদয়ে হতে পারে না, এবং সেই কারণেই তিনি অস্ত্রকে ত্যাগ করতে বলছেন এবং তার স্থান তিনি মনে করছেন যে পায়ের তলায়। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। আমি বলতে কিন্তু এখানে কবি সম্মিলিত মানবতার প্রতিভূ হয়েই যেন এগিয়ে আসছেন, এবং তিনি সংঘবদ্ধ মানবিক যে চেতনা, যে কোনো অন্যায় অনাচারের প্রতিরোধ কিন্তু সংঘবদ্ধভাবে করলে তা কিন্তু অনেক সহজেই জয় করা যায়। এবং সেই কারণেই তিনি যেন সমগ্র সংঘবদ্ধ মানুষকে কামনা করছেন, এবং তিনি মনে করছেন যে সম্মিলিত সংঘবদ্ধ মানুষের প্রচেষ্টাতেই কিন্তু এই অন্যায় পৃথিবী থেকে দূরীভূত হবে। এবং তারা প্রত্যেকেই অবলম্বন করেছেন কাকে? গানকে। এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। এগিয়ে আসছেন কিসের দিকে? মানবিক পৃথিবী গড়ে তোলবার দিকে। এবং উঠে দাঁড়াই কবি এই কারণেই বলছেন যে এই যুদ্ধ, হিংসা, ধ্বংসের ফলে মানুষের যে জীবনাকাঙ্ক্ষা, মানুষের যে আনন্দ, মানুষের যে আত্মবিশ্বাস, সব কিছুই কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। এবং সেখান থেকেই আবার নতুন চেতনায়, নতুন শুভবোধের, নতুন করে বিবেককে জাগ্রত করেই যেন একটা নব জগৎ গঠন করতে তারা যেন উঠে আসছেন এবং এগিয়ে আসছেন। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। এখানে কবি বলছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই। এখানে এই শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষেরা মনে করেন যে এই সঙ্গীতের শক্তি এতটাই যে অস্ত্র শক্তি বা বুলেট বলতে এখানে অস্ত্র শক্তিকে প্রতিকায়িত করছে। বুলেট মানে গুলি, সে গানের প্রাণবন্ত শক্তির দ্বারা যেন অস্ত্রের শত আঘাতই কি হয়ে যায়? তুচ্ছ হয়ে যায়। এবং সেই কারণে বলছে যে হাত নাড়িয়ে অনায়াসে বুলেট তাড়ানো সম্ভব যদি গানকে অবলম্বন করা যায়। এবং গানের বর্ম আজ পড়েছি গায়ে। তিনি এই যে সম্মিলিতভাবে, তারা যে সংঘবদ্ধভাবে যে তিনি একটি অসাধারণ একটি ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন, তার ভাবনার অবলম্বন কি? একমাত্র সঙ্গীত।
সেই জন্য বলছেন গানের বর্ম, গানকে তিনি রক্ষা কবচ হিসেবে গড়ে তুলে যাবতীয় অন্যায় অনাচার অস্ত্র শক্তির বিরুদ্ধাচারণ করতে এগিয়ে উঠেছেন। দ্বিতীয় স্তবকে দেখো, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি বলছেন গান তো জানি একটা দুটো, আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হই তখনই কিন্তু আমরা খুব চেষ্টা করি যে যা কিছু অবলম্বন আছে তাকেই আমরা আঁকড়ে ধরি। ঠিক কবির জ্ঞান ভাণ্ডারেও হয়তো অফুরান সঙ্গীত নেই, কিন্তু তিনি যে কটা সঙ্গীত জানেন বা গান জানেন তাকেই আঁকড়ে ধরে তিনি কিন্তু এক মানবিক পৃথিবী গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন। সেই জন্যই বলছি যে আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্ত বলতে এখানে হিংসাকে বোঝানো হচ্ছে, এবং সেই হিংসা একমাত্র দূরীভূত হতে পারে গানকে অবলম্বন করেই। গানের অপরিসীম শক্তির দ্বারাই মানুষের মধ্যে থেকে এই রক্তাক্ততা হিংসাত্মক মনোভাব দূরীভূত হতে পারে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। এখানে কবি শকুন বা চিল বলতে আমাদের চারিপাশে ঘুরতে থাকা যে সুযোগ সন্ধানী যুদ্ধবাজ ক্ষমতা লোলুপ যে মানুষ তাদেরকেই ইঙ্গিত করেছেন, তাদের যে হিংসাত্মক মনোভাব তাকেই কিন্তু ইঙ্গিত করেছেন। এবং সেই ভয়াবহ পৃথিবীর মধ্যেও কোথাও গিয়ে যেন কবি আশা রাখছেন যে এই কবির মতন এরকম মানবিক হৃদয় সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষের হৃদয়ে থাকা যে সৃজনশীল মনোভাব, যে জাগ্রত বিবেক, যে শুভ্র বিবেক বোধ, যে নতুন কিছু গড়ে তোলবার আকাঙ্ক্ষার মধ্যে দিয়েই কিন্তু যেন আবার একটি নতুন পৃথিবী গড়ে উঠতে পারে, যে পৃথিবী হবে মানবিক। এবং সেই কারণে তিনি কোকিলের প্রসঙ্গ এনেছেন। কোকিল যেরকম নানান উপায়ে সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে শান্ত সমাহিত করে তোলে, গান বাঁধতে পারে নানানভাবে, তেমনি কবিও বলতে চাইছেন যে তিনিও যেন তার এই সৃজনশীল সত্তার মধ্যে দিয়েই যেন আবার নতুন এক মানবিক পৃথিবী গড়ে তুলতে পারবেন, যেখানে কিন্তু মানবতার জয়গান ঘোষিত হবে। এবং সেই কারণেই কবি বলছেন যে গান, সেই কোকিলটি গান বাঁধবে সহস্র উপায়। কেননা গান এমনই একটি মাধ্যম যা কিন্তু কখনো প্রতিবাদের জন্ম দেয়, কখনো আবার মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু ভালোবাসা শান্তির জাগরণ ঘটায়। এবং এই কারণে গান বাঁধা যায় সহস্র উপায়, কিন্তু যে উপায়েই গান বাঁধা হোক না কেন সর্বশেষে গান কিন্তু সুন্দরেরই প্রতিষ্ঠা ঘটায়। সেই কারণে তিনি কিন্তু বারবার গানকেই অবলম্বন করতে চেয়েছেন। এরপরে দেখো তৃতীয় স্তবকে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আবার তিনি বলছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, মানে তিনি মনে করছেন অস্ত্রের স্থান পায়ে। কেননা অস্ত্র শুধু মানুষের মনে হিংসারই জাগরণ ঘটায়, কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না, তা শুধু ধ্বংসেরই দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই তিনি বলছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ আমরা যে যুদ্ধ হিংসার বর্ম, যে বাহ্যিক বর্ম আমরা ধারণ করেছি, সেই বর্মকে খুলে আমাদের অন্তরের যে শুভ বোধ বা যে অন্তরের যে শুভ্র বিবেক বোধ বা সৌন্দর্য বোধ বা সৃজনশীল সত্তা, তাকে তিনি জাগ্রত করতে বলছেন। তবেই কিন্তু এই পৃথিবী মানবিক হয়ে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে। তারপরে দেখো, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। ঋষি বালক বলতে এখানে আমরা তপবনের একটি পরিবেশের কল্পনা করেছেন কবি। সেই তপবনে কিন্তু চারিদিকে শুধু সঙ্গীত এবং প্রকৃতির লীলা খেলাই চলে, সেখানে কিন্তু না আছে জটিলতা, না আছে হিংসা, না আছে দ্বন্দ্ব, এবং এই মানে সেখানে হিংসার স্থান কিন্তু নেই, সেখানে রয়েছে পারস্পরিক ভালোবাসা এবং প্রকৃতি ও সঙ্গীত যেন সেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। এবং সেখানেরই কোনো এক ঋষি বালককে তিনি কল্পনা করছেন, যে ঋষি বালকের হৃদয়ে শান্ত সমাহিত এবং তার সঙ্গীতের মূর্ছনায় যেন সারা তপবনে যেন শান্তি বিরাজিত হয়। তিনি সেই রকমই আমাদের মধ্যে থাকাও যে শুভ চেতনা বোধ, তাকেই কিন্তু তিনি ঋষি বালকের সঙ্গে তুলনা করছেন। ঋষি বালক আসলে কিন্তু মানুষের মনেরই শুভ্র বিবেক বোধ, এবং তাকেই তিনি জাগ্রত করতে বলছেন, যার মাথায় রয়েছে কি ময়ূর পালক, অর্থাৎ সৌন্দর্যের প্রতীক। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে কবি বলছেন যে গানের এতটাই শক্তি যে গান আমাদের কিন্তু এই জটিল এই হিংসাত্মক দুনিয়া থেকে গানই একমাত্র পারে আমাদের এক কল্প জগতে এগিয়ে নিয়ে যেতে। কেননা এই গানের মাধ্যমের দ্বারাই কিন্তু আমরা এই এমন এক কাল্পনিক জগতে পৌঁছে যেতে পারি যেখানে কিন্তু রয়েছে মানুষের মধ্যে সৌহার্দ্য, যেখানে রয়েছে প্রকৃতির লীলা খেলা। সেই প্রকৃতির খুব কাছাকাছি এসেই আমাদের হৃদয়ে কিন্তু শান্ত সমাহিত হয়, কোনো এক অতীন্দ্রিয় জগতে যেন আমাদের চালিত করে এই সঙ্গীত। এবং প্রতিটি মানুষের হৃদয়ে যদি এভাবে সঙ্গীত চালিত হয় এবং সঙ্গীত যদি আমাদের কোনো কল্পময় সৌন্দর্যের জগতে চালনা করে, তাহলেই কিন্তু আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ, রক্তাক্ততা
দূরীভূত হবে এবং সৃষ্টি হবে এক মানবিক পৃথিবীর। সেই জন্যই কবি আবার শেষে বলেছেন যে অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অর্থাৎ গানের কাছেই কিন্তু তিনি অস্ত্রকে সমর্পণ করতে বলছেন, কেননা গানই আমাদের হৃদয়কে, এই পৃথিবীকে হিংসা মুক্ত করতে পারবে এবং ভালোবাসায় ভরিয়ে তুলতে পারবে।